সাবাস সাবাস, মারি ঝুকার সুযোগ নাই, এভাবেই খেলতে হবে। বাঘের ঘরে ঘোক ঢুকাই দিতে হবে। আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলো ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা। যখন আপনাদের ঘুম ভাঙবে তখন দেখবেন সবকিছু শেষ হয়ে গেছে। রিফাইন্ড আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে। ইট মিনস আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সরাসরি আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি কোনোদিনই আসতে পারবে না। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। দাজ্জালের শাসন যখন পুরোপুরি কায়েম হবে তখনও আওয়ামী লীগ আসতে পারবে না। আজকে জব্বর একখান খবর নিয়ে আইছি। গতকাল শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কথা সেটা না, স্বাক্ষর তো হয়েই গেল। এই অনুষ্ঠানের পূর্বে পুলিশ জুলাই যোদ্ধাদের পিটিয়েছে, বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা আতিকুল গাজী। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলো ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন জ্বলে উঠেছে। 36টি ইউনিট কাজ করছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে। ঢাকায় নামতে পারছে না, ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে। শনিবার 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটগুলা আগুন নিবানোর মাঝে যুক্ত হন। আমি আবারও বলছি, আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা, যেই দিনগুলাতে শেখ হাসিনা বাসে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রসফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন। এখন উনি দিল্লি বসে, কলকাতায় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে, ঢাকায়, চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে। এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন, এখনো দুনিয়ায় আসেন নাই। কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা। আওয়ামী লীগ বিভিন্নভাবে চেয়েছে খেলা খেলার জন্য, কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না। সেনাবাহিনীর ভিতরে ক্রু করে, সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা, সেটাও পারেন নাই। কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা, সিম্পিতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে, ভারতের রর এজেন্ট হয়ে, রর অফিস বসিয়ে ঢাকায় যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, সেই খুনি, সে সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, র্যাবের হোক, পুলিশের হোক, আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক, তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে। 90%, 10% শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন তারা এখন নীরবতা পালন করছেন, আর অপরাধীর সংখ্যা। রিফাইন্ড আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে। ইট মিনস আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সরাসরি আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি কোনোদিনই আসতে পারবে না। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। দাজ্জালের শাসন যখন পুরোপুরি কায়েম হবে তখনও আওয়ামী লীগ আসতে পারবে না। তবে রিফাইন্ড আওয়ামী লীগ আসার বা ভিন্ন রূপে আওয়ামী লীগ আসার একটা চান্স ছিল, এটা নিয়ে কথা হয়েছিল। এমনকি ইউনূস নিজেও এই বিষয়ে কনসেন্ট দিয়েছিলেন, আপনারা জানেন। বিশেষ করে সেনাপ্রধান নিজে যখন বলেছে যে না, রিফাইন্ড আওয়ামী লীগ দরকার, আওয়ামী লীগ ছাড়া পার্টিসিপেট ইলেকশন হবে না, আওয়ামী লীগকে দরকার। হাসনাত সাজিদকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নিতে বলেছিলেন, হাসনাত মানে নাই, সেনাপ্রধান রাগ হয়ে উঠে গিয়েছিলেন। এটা নিয়ে কত কাণ্ড মনে আছে। হাসনাত আবার ফেসবুক পোস্ট দিয়ে সব ফাঁস করে দিয়েছেন।
এরপরে প্রফেসর ইউনূস প্রথম দিকে তো বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। তারপরে আবার এক পর্যায়ে বোঝানোর চেষ্টা করেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, ওটা কার্যক্রমে নিষিদ্ধতা সাময়িক, ওটা যে কোনো সময় উঠে যাবে, নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, কত কথা না। আর বিএনপি তো সরাসরি ওপেনলি বলছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া দরকার, জনগণ সিদ্ধান্ত নেবে তারা থাকবে কি থাকবে, জনগণ তাদেরকে ভোট না দিলে তারা বাতিল। মানে আওয়ামী লীগের ফিরে আসা, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো একটা ওয়েতে উপায়ে যথেষ্ট পরিবেশ ছিল। সেনাপ্রধান চাইতেন, ইউনূসের সম্মতি ছিল। ইউনূসের সম্মতি কেন ছিল? আওয়ামী লীগের প্রতি প্রফেসর ইউনূসের কোনো প্রেম নাই। ইউনূসের সম্মতি ছিল প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল এনগেজড, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না এবং কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বিরত রাখার পক্ষে না। এই যুক্তিতে আন্তর্জাতিক কমিউনিটি ইনক্লুডিং জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। এখন জাতিসংঘ বিদেশি রাষ্ট্র চাইলেই তো হবে না, তারা তো মৃত্যুদণ্ডের বিপক্ষে। তাহলে বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে না, ফাঁসির বিপক্ষে, কিন্তু হাসিনা তো ফাঁসি হবে, হোয়াটএভার। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূস রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে ছিল, পুরো সরকার রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু একে একে রিফাইন্ড আওয়ামী লীগের সেই চান্স একদম শেষ হয়ে যাচ্ছে। মূলত রিফাইন্ড আওয়ামী লীগ তো এমনিতেই ওই যে বললাম যে দাজ্জাল আসলেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, আর রিফাইন্ড আওয়ামী লীগও যে আসতে পারবে না, সেটা শুরু হয়েছে ওই যে গুম খুনে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে সেনাপ্রধানের রাজনীতিতে নাক গলানো, এটা শেষ। ভারতের দালাল, ভারতের মিডিয়া সব জয় বাংলা, সব শেষ। এখন রিফাইন্ড আওয়ামী লীগের জয় বাংলা। যেহেতু এই রিফাইন্ড আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদের দোসর কিছু সেনা কর্মকর্তা, কিছু হাই অফিসিয়ালস, এরা অনেকের সাথে জড়িত ছিল, কিছু উপদেষ্টাও জড়িত ছিল, কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট একদম শেষ হয়ে গেছে। এখন ওই আওয়ামী লীগ তো গেছে, রিফাইন্ড আওয়ামী লীগও গেছে। এই যে সাবের হোসেন চৌধুরী, তাকে কিছুতেই ছাড়ার কথা না, তিনি সর্বশেষ সরকারের রানিং মন্ত্রী ছিল, তিনি কেন অলৌকিকভাবে জামিন পাবেন? ওটা সরকার রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা থেকে জামিন দিয়েছিল। আবার সাবের হোসেন চৌধুরীর বাসায় কূটনৈতিক মিটিং হয়েছিল এবং বিএনপি সেটা বৈধতা দিয়েছিল। বিএনপি বলেছিল এরকম কোথায় মিটিং টিটিং হয় এটা নিয়ে বিএনপি চিন্তিত না, তার মানে হতে পারে, সমস্যা নেই। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এটা হতেই পারে, অথচ এটা ছিল বেআইনি, অবৈধ। কারণ নিষিদ্ধ সংগঠনের নেতার বাসায় কোনো ডিপ্লোম্যাটিক বৈঠক অবৈধ। বাংলাদেশে আইন মেনে তো ভিয়েনা কনভেনশন ইমপ্লিমেন্ট করতে হবে ডিপ্লোম্যাটিক রিলেশনসের ক্ষেত্রে। তো দর্শক, এই জায়গায় এই সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে নির্বিঘ্নে বাসায় রাখা, এবং দেখেন সাবের হোসেন চৌধুরীর কোনো হয়রানি নাই, কোর্টে যেতেও আমরা দেখি না, অথচ মাসে মাসে হাজিরা দেওয়া লাগে, জামিন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবার ডিপ্লোম্যাটিক মিটিংও করেন, কি সুন্দর জীবন। এটা রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট চলমান ছিল, শুধু জনগণের ভয়ে ওপেন করতে পারেনি, জনগণ পিছিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পেছন থেকে ঢুকিয়ে দেবে, এই ভয়ে এরা পারেনি, কিন্তু এ ধরনের চিন্তা ছিল। কিন্তু এখন ওই যেহেতু সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে, ভারতের দালাল গোষ্ঠী কিছুই করতে পারছে না, এই সেনা অফিসারদেরও বাঁচাতে পারেনি, কিচ্ছু পারেনি, এবং হাসিনা বিচার ঠেকাতে পারেনি, আওয়ামী লীগের বিচার, হাসিনা বিচার সব চলছে, সব ঠিকঠাক ভাবে হবে, এমনকি জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই সংবিধানও থাকবে না। এই আয়োজন যখন সম্পন্ন হচ্ছে, তখন রিফাইন্ড আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস রিফাইন্ড আওয়ামী লীগ চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে বলছেন, যে ওটা ক্লোজ করে দাও, সাবের হোসেন চৌধুরীকে আবার পাকড়াও করো, শুধু শুধু সাবের হোসেন চৌধুরীকে রেখে কি লাভ নির্বিঘ্নে, কারণ রিফাইন্ড আওয়ামী লীগ তো সম্ভব না। এই চিন্তার অংশ হিসাবে দর্শক খবর, সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। দুদক এখন পর্যন্ত বাংলাদেশ সংস্কার হয়নি, এখন ওই দুদকের মামলা, দুদক কাকে ধরবে, কার বিরুদ্ধে তদন্ত করবে, ওটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। অত হুজুর ইউনূস সরকার হতে পারে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সংস্কারের পর, একটা নতুন বাংলাদেশ কায়েম হওয়ার পর একটা পর্যায়ে বাংলাদেশ এমন হবে যে এখানে প্রত্যেকটা সাংবিধানিক সংস্থা স্বাধীনভাবে কাজ করবে, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, এবং সরকার সাংবিধানিক সংস্থাগুলোতে হস্তক্ষেপ করবে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে, দুদকের মতো করে কাজ করবে। দুদক রানিং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে, রানিং মন্ত্রীকে গ্রেপ্তার করাবে, কিন্তু ওই মন্ত্রীরা দুদককে প্রভাবিত করতে পারবে না। আমরা এরকম একটা দৃশ্য দেখতে চাই, কিন্তু এটা সামনে এখন পর্যন্ত সেই পরিবেশ আসেনি। তো দর্শক, এই জায়গায় সাবের হোসেন চৌধুরীর এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, এটা সরকারের ইশারায় হয়েছে। কেন ইশারা এতদিন কেন হয়নি? সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা উচিত, এটা দুদক এতদিন বোঝে নাই, এখন এসে বুঝেছে। হাসিনা পালানো 14 মাসে বুঝে নাই, এখন বুঝছে। আর দুদক তো যাকে খুব সহজে ধরতে পারে তার মধ্যে হচ্ছে এখন সাবের হোসেন চৌধুরী, তিনি দেশে আছেন, চাইলে বিদেশে যেতে পারবেন না। তাহলে কেন? কারণ হচ্ছে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট জয় বাংলা, এতদিন কেন কিছু বলা হয়নি? জামিন দিয়ে বাসায় রাখা হয়েছে, যে রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা ছিল। এখন যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ, এখন সাবের হোসেন চৌধুরীকে শান্তিতে রেখে লাভ নাই, তাকে আবার পাকড়াও করো। যখন আপনাদের ঘুম ভাঙবে তখন দেখবেন সবকিছু শেষ হয়ে গেছে, যেমনটি আগের সরকারের হয়েছিল। আসসালামু আলাইকুম। গতকালকে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই যে জুলাই যোদ্ধাদের উপর পুলিশের নির্যাতন, একজন জুলাই যোদ্ধার কৃত্রিম হাত মাটিতে পড়ে যাওয়া, এগুলো নিয়ে সারা বিশ্ব আজকে তুলপার। আমি কালকের একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে এই ছবিগুলো এখন সমগ্র টেলিভিশন মিডিয়াও দেখাচ্ছে। আমি সিএনএনও একটু আগে দেখলাম যে এই ছবিটা দেখিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে আলোচনাগুলো যেভাবে করা হয়েছিল, যেভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন সারা বিশ্ব এটির দিকে তাকিয়ে থাকবে, সারা বিশ্বে একটা ইতিহাস হয়ে থাকবে, সেই ইতিহাস রচনা হয়ে গেছে। সেই ইতিহাস এখন সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, যে যাদের জন্য আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, যাদের প্রচেষ্টায় আজকে দেশের এই অবস্থা হয়েছে, যারা আজকে এত বড় বড় কথা বলছেন, যারা দীর্ঘ 17 বছর গর্তের ভিতরে লুকিয়েছিলেন, তারা যখন জুলাই সনদ পাশ করছেন, তখন জুলাই যোদ্ধারা অন্য পাশে পুলিশের মার খাচ্ছেন। এরকম কম্পারিজন করে অনেক অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন টেলিভিশন। আপনারা হয়তো বাংলাদেশের সিএনএন, বিবিসি এগুলো দেখেন না, এগুলো দেখলে আপনারা দেখবেন কিভাবে সমালোচনা করা হচ্ছে এই জুলাই সনদ স্বাক্ষরটাকে নিয়ে। এত সুন্দর একটা অনুষ্ঠানকে
এত সুন্দর একটা অনুষ্ঠানকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেষ্টাটা করেছিলেন, সেই সমস্ত চেষ্টা ঘুরে বালি হয়ে গেছে ওই একটি ছবিতে। যেভাবে বলা হচ্ছে বিদেশের মাটিতে বসে বসে বিভিন্ন সাংবাদিকরা যেভাবে সমালোচনা করছেন তা অত্যন্ত দুঃখজনক। একজন বাংলাদেশি হিসেবে আমার হৃদয়ে এসে লাগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এত বড় ঘটনার পর বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল কোনো রকম বিবৃতি দেবার কোনো রকম ঘটনা আমরা এখন পর্যন্ত দেখলাম না। প্রায় 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কেউ বললো না যে এটা একটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তাদেরকে আমরা লাঠিপেটা করেছি। বলেছে একজন জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। একমাত্র আপনিই কইলেন স্যার, সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। দেখুন, জামাত ইসলামের প্রতি আমার একটা নিজস্ব দুর্বলতা আছে। আপনারা আমার যারা কন্টেন্ট রেগুলার দেখেন তারা জানেন আমি জামায়াতকে সাপোর্ট করি, আমি এনসিপিকে সাপোর্ট করি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি। কিন্তু কেউ যদি অন্যায় করে তখন তাকে তো সাপোর্ট করা যায় না। যেমন এনসিপির যখন কোনো নেতা কোথাও চাঁদাবাজির জন্য ধরা খায় তখন তার সমালোচনা করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে কোনো রকম সমালোচনা করার সুযোগ কিছু ছিল না, আজকে একটু পেয়েছিলাম, আগের কন্টেন্টে করেছি। জামাত সম্পর্কে আমি অত্যন্ত ব্যথা পেয়েছি। জামাত কেন এই অনুষ্ঠানটা গেল? যদিও গত পরশুদিন পর্যন্ত জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলেছিলেন আমরা এই অনুষ্ঠানে যাবো না, আর গেলেও সাইন করবো না। তারপর তাদেরকে কি পড়ানো হলো, কি দেওয়া হলো, কি আশ্বাস দেওয়া হলো, সেটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। কারণ আমরা জানি জামাত একটা লাইনে চলছে, যে লাইনে চলার পরে বাংলাদেশ সেই লাইনে যদি যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন আমি কমেন্টে গিয়ে দেখছি অনেক জামাত ভক্তরাই বলছে জামাত কাজটা ঠিক করেনি। জামাত কাজটা কতটুকু ঠিক করেছে, কতটুকু বেঠিক করেছে সেটা সময় বলে দিবে। জামাত যে প্ল্যান করে ওখানে সিগনেচার করেছে সেটা যদি সাকসেস হয় তাহলে অন্য ব্যাপার। কিন্তু এই সনদের স্বাক্ষরের পর এই সনদটা যে একটা টিস্যু পেপার হিসেবে পরবর্তী সময়ে বিবেচিত হবে না তার গ্যারান্টি কিন্তু ওনারা পেয়েছেন। যাক, জামাতের সমালোচনা করতে চাই না, কারণ আমি জামাতকে ভালোবাসি। আমি চাই জামাত বিরাট একটা কিছু করুক, জামাত আগামী সরকারে আসুক, কিন্তু মাঝে মধ্যে তাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিতে হবে। এতে করে যদি কেউ মনক্ষুণ্ণ হন আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ আমি আমার কথা বলবোই। যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। যেমন ধরুন শফিকুর রহমান স্যার যেটা বলেছেন, একমাত্র উনি একজন দলনেতা হিসেবে এই যোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছেন। উনি মিরপুরের একটা অনুষ্ঠানে ছিলেন, যে সময়টায় ওখানটায় জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে তখন তিনি ওখানটায় ছিলেন। তার আগেই তো ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন সকাল থেকে এই গন্ডগোলটা চলে আসছিল, ছেলেদের উপর অত্যাচার করা হচ্ছিল, মারামারি করা হচ্ছিল, তারপর ছেলেরাও কিছু অগ্নিসংযোগ করেছে, এর মধ্যে কিছু বাহিরের লোক এসে ঢুকে গেছে, এটা বোঝা যায়। কারণ যারা জুলাই যুদ্ধ তাদের সবার পরনেই ছিল একটি টি শার্ট যেটার মধ্যে লেখা ছিল জুলাই যুদ্ধ। এরপরে আমরা দেখেছি অনেক ইয়াং ছেলে, অনেক টোকাই টাইপের ছেলেরাও সেখানে জড়িত হয়ে গেছে। এটা তো স্বাভাবিক, বাংলাদেশে আপনারা জানেন এটা হয়। ঠিক ওই সময় যখন এখানে যুদ্ধ চলছিল, তারপর যখন জুলাই সনদে স্বাক্ষর হচ্ছিল, তখন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মিরপুরে একটি অনুষ্ঠানে ছিলেন। তিনি এই ঘটনা শুনবার পর তিনি কি বলেছেন সেটা একটু শুনে আসি। জামায়াত আমির বলেন জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না। অর্জিত এই বিপ্লব ও বিপ্লবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হলে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে যে সনদের ভিত্তিতে আগামীতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এ বিষয়ে কোনো টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ বিপ্লবের কাছেই স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে বিদেশ পালাতে বাধ্য হয়েছেন। এই জন্য রাজপথে অনেকেই জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি বলেন জুলাই বিপ্লবের 1000 শহীদের তালিকা আমাদের হাতে আছে। এদের মধ্যে 60% শ্রমিক শ্রেণীর মানুষ, আবার শ্রমিকদের অধিকাংশ একেবারে প্রান্তিক শ্রেণীর। বন্ধুরা, মাত্র 1000 আহত শহীদ জুলাই যুদ্ধ আছে। এই 1000 আহত যোদ্ধার মধ্যে থেকে তাদের দলনেতা হিসাবে একটি গ্রুপকে ডাকা হতো এই অনুষ্ঠানে, এমন কি প্রবলেমটা ছিল? আমি এটা নিয়ে আগের কন্টেন্টও বলেছি। জামায়াত ইসলামের আমির আরো বলেন আজকে এই ছেলেদের রাস্তায় নামতে হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তারা বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের নেতাকর্মীদের মতো আর কোনো কাউকেও জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি। এখন কথা হচ্ছে, আপনারা বুঝেন, আমির সাহেব সবাই বুঝে, বাংলার মানুষও বুঝে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝে। এইটা কি কেউ বুঝেন না? মাত্র 1000 যদি পঙ্গুত্ব বরণ করে থাকে, এদেরকে পুনর্বাসন করা এমন কোনো বড় কাজ? এরা কি এমন কোনো গুনাহ করেছিল যে এদেরকে আজকে এই দিনে, এই জুলাই স্বাক্ষরের দিনে পুলিশের হাতে মার খেতে হবে, আর সেটা সারা বিশ্ব তাকিয়ে দেখবে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর আমি অন্য নেতাদের বলছি, আপনারা তো শুধু আছেন কখন ইলেকশন দেবে, কখন সরকার গঠন করবেন, কখন গদিতে বসবেন, কে জুলাই যোদ্ধা, কে কি করেছে, ওগুলো আপনাদের ভাববার কোনো সময় নেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।